ট্রাক লরির দখলে রাজধানীর মেয়র আনিসুল হক সড়ক। ১০০ ফুটের সড়কে ৭০ ফুট ট্রাকের দখলে চরম ভোগান্তিতে নগরবাসী। জ্বালানি সংকটের প্রভাব কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে আজ। জুলাই সনদ আদেশ ও সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়নের দাবি। আন্দোলনের আভাস জামায়াত আমিরের। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় ২০০ মার্কিন সেনা হতাহতের দাবি আইআরজিসির। এবং নারী টি-20 বিশ্বকাপের আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ১টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার রেলগেট থেকে ৭ রাস্তা পর্যন্ত মেয়র আনিসুল হক সড়ক এখন যানজটের আরেক নাম। প্রায় ১০০ ফুট প্রশস্ত সড়কের অধিকাংশই দখল করে রেখেছে ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান। ৪ লেন জুড়ে স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকে এসব যানবাহনে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। থমকে যাচ্ছে নগর জীবনের গতি। ফারহান আহমেদ কাউসারের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক কারওয়ান বাজার রেলগেট থেকে ৭ রাস্তা, নাম তার মেয়র আনিসুল হক সড়ক। কিন্তু বাস্তবতা যেন উল্টো এক গল্প। প্রায় ১০০ ফুট প্রশস্ত এই সড়কের অন্তত ৭০ ফুটই এখন ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের দখলে। দিনের পর দিন ৪ লেন জুড়ে এসব ভারী যানবাহন দাঁড়িয়ে থাকায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ভোগান্তিতে পড়ছেন হাজারো যাত্রী। শুধু এই সড়ক নয়, ৭ রাস্তা থেকে বেগুনবাড়ি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা, পুরো তেজগাঁও শিল্পাঞ্চল জুড়ে একই চিত্র। কিলোমিটার জুড়ে কার্যত গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ট্রাক স্ট্যান্ড। ট্রাক স্ট্যান্ডে কিন্তু যাইতে হলে পুরো ট্রাকে একটা গাড়ি আইলে একটা গাড়ি যাওয়া যায় না, পুরো রাস্তা জাম হয়ে যায়। ট্রাকের লেগে পুরো রাস্তা ফিল আপ। এত বড় রাস্তা কিন্তু দুইটা গাড়ি যাইতে পারে না একসাথে। ২০১৫ সালে নির্বাচিত হওয়ার পর প্রয়াত মেয়র আনিসুল হক এই সড়ক থেকে অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করে এটিকে যানজট মুক্ত করেছিলেন। সংস্কার হয়েছিল ফুটপাথ, দেওয়াল আঁকা হয়েছিল আলপনা। একসময় এই সড়ক ছিল রাজধানীর উদাহরণ। কিন্তু ২০১৭ সালে তার মৃত্যুর পর পরিস্থিতি আবার পাল্টে যায়। নামকরণ থাকলেও শৃঙ্খলা হারায় সড়কটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একাধিকবার উচ্ছেদ অভিযান চালালেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি। সাধারণত দেখা যায় আমরা হাঁটা চলার জন্য ফুটপাথ ব্যবহার করি। এখন এখানে দেখা যাচ্ছে যে অতিরিক্ত ট্রাক রাখার কারণে ফুটপাথের রাস্তা একদমই কমে গেছে। মানুষ সাধারণত এই দিকটা হাঁটার মতো পরিস্থিতি নাই, তার জন্য মানুষ মূল রাস্তা ব্যবহার করে, যার ফলে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হইতে পারে। তারপরে রাত্রে অনেক সময় দেখা যায় কি মেয়েরা যাইতে পারে না, অনেক দুর্ঘটনার সৃষ্টি হইতে পারে। দেখা যায় ছেলেদের ক্ষেত্রেও সেম, যে অনেক রকম সমস্যার সৃষ্টি হইতে পারে। শিল্পাঞ্চল এবং দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজারের কাছাকাছি হওয়ায় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছে ভারী যানবাহন। কিন্তু এসব যানবাহনের জন্য নির্দিষ্ট কোনো টার্মিনাল না থাকায় কারওয়ান বাজার লেভেল ক্রসিং থেকে ৭ রাস্তা, বেগুনবাড়ি ও আশেপাশে সড়ক দখল করে গাড়ি রাখা হচ্ছে। আমাদের তো অনেক ধরনের অনেক সময় সমস্যা হয়ে থাকে, যেরকম রোডে জাম লাগিয়ে থাকে। আপনি মনে করেন এই যে দুই পাশে ট্রাক রাইখা রোড জাম হয়, এই জন্যই তো জাম। আমাদের যাইতে তো অনেক সময় কষ্ট হয়। দুই পাশে ট্রাক, এই ট্রাকের জন্যই জাম লাগিয়ে যায় জায়গাটা, এই রাস্তাটায়। সমাধান তো আমরা অবশ্যই চাই, কারণ ফুটপাথটা তৈরি করা হয়েছে মানুষের, সাধারণ জনগণের হাঁটা চলার জন্য। তো এই ক্ষেত্রে সমাধান হলে আমাদের সবারই জন্য ভালো, যে রাস্তাঘাটে মানুষ এই মূল রাস্তায় হাঁটাচলা করবে না, পাশাপাশি দেখা গেলেও মানুষ এই ফুটপাথটা ব্যবহার করলে সেফ থাকতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট ট্রাক টার্মিনাল না থাকায় এই সংকটের মূল কারণ। শিল্পাঞ্চল, পাইকারি বাজার ও পরিবহন চাহিদার চাপে সড়কে গড়ে উঠেছে পার্কিং জোন। এই বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, সড়ক সংক্রান্ত বিষয়গুলো মূলত ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণে থাকে। তবে এই বিষয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি কর্পোরেশনের দায়িত্ব একে অপর উপরে চাপালেও ভোগান্তির শেষ নেই নগরবাসীর। প্রশ্ন একটাই, যে সড়ক একসময় শৃঙ্খলার প্রতীক ছিল, সেটি কি আবারও ফিরে পাবে তার পুরনো চেহারা? ফারহান আহমেদ কাউসার, জাগো নিউজ, ঢাকা।
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাদে মহানগর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে 3 দিন সশরীরে এবং 3 দিন অনলাইন ক্লাস করার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে অনলাইনে পাঠদান চললেও শিক্ষকদের সশরীরে উপস্থিত থেকে ক্লাস নিতে হবে। এছাড়া ব্যবহারিক ক্লাসগুলো সরাসরি অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবেলায় সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে করোনা মহামারীর সময়ও দেশে বিকল্প হিসেবে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু ছিল। দেশে ক্রমেই সর্বত্র ছড়িয়ে পড়ছে মিসেলস বা হাম। টিকার স্বাভাবিক সময়ের আগে শিশুদের আক্রান্ত হওয়া এবং দ্রুত সংক্রমণের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। চিকিৎসকরা বলছেন, যেভাবে দেশের বিভিন্ন জেলায় দ্রুত ছড়িয়ে পড়ছে তাতে হাম রূপ নিতে পারে মহামারীতে। এদিকে জরুরি ভিত্তিতে 5 এপ্রিল থেকে হামের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জাগো নিউজের ডেস্ক রিপোর্টে। ছোট ছোট শিশুরা হামের ভয়াবহতা যেন 4 দেয়ালের ভেতরেই আটকে ফেলেছে তাদের স্বাভাবিক জীবন। দেশে ক্রমে সর্বত্র ছড়িয়ে পড়ছে মিজলস বা হাম। টিকার স্বাভাবিক সময়ের আগেই শিশুদের আক্রান্ত হওয়া এবং দ্রুত সংক্রমণের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ডাক্তার বলতেছে আমাদের এখানে অনেক রোগীর চাপ, এখানে কোনো বেড ফাঁকা নেই। বাচ্চা তো খারাপ পরিস্থিতি ভালো না। চিকিৎসকরা বলছেন, যেভাবে দেশের বিভিন্ন জেলায় দ্রুত হাম ছড়িয়ে পড়ছে তাতে এটি রূপ নিতে পারে মহামারীতে। যেভাবে আর কি প্রতিটা জেলায় শিশুরা আক্রান্ত হচ্ছে এবং যত দ্রুত ছড়াচ্ছে, সেক্ষেত্রে অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে আমরা বলেছি যে এটা আসলে 1 থেকে 3 জনকে ছড়াতে পারে, কিন্তু মিজেলসের ক্ষেত্রে এটা 15 থেকে 18 জনকে এটা ছড়াতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তো খুব শীঘ্রই দেখব যে এটা মানে এখন তো 7টা থেকে 10টা জেলায় হয়তো ছড়িয়েছে, সেক্ষেত্রে হয়তো দেখবো যে বাংলাদেশের প্রতিটা জেলাতেই হয়তো এটা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। হামের এই ভয়াবহতা মহামারীতে রূপ নিতে পারে। আমি আগেই বলেছি, আসলে এই যে হামটা হাইলি কন্টাজিয়াস, এটা একটা শিশু থেকে এটা 15 থেকে 18 জন শিশুতে আক্রান্ত হতে পারে। দিন দিন বাড়তে থাকা সংক্রমণ চাপ বাড়াচ্ছে হাসপাতালগুলোতে আর উদ্বেগ ছড়াচ্ছে অভিভাবকদের মধ্যে। তবে ভয় না পেয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ভাইরাস তো আমরা জানি হাঁচি কাশির মাধ্যমেই ছড়িয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা যদি সংক্রমিত যেই বাচ্চাটা তাকে যদি আমরা একটা আলাদা রুমে রাখতে পারি এবং যিনি কেয়ার গিভার আছেন তিনি যদি একটু মাস্ক ব্যবহার করেন এবং তিনি ওই বাচ্চাটাকে পরিচর্যা করার পরই যদি হাত মুখ পরিষ্কার করে ফেলেন সাথে সাথে। এদিকে জরুরি ভিত্তিতে 5 এপ্রিল থেকে হামের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, রোববার থেকে পুরো জেনারেশন কভার হওয়া পর্যন্ত 6 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জুলাই সনদ আদেশ ও সংবিধান সংস্কার পরিষদের দাবি আদায়ে রাজপথে আন্দোলনের আভাস দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করে বাইরে এসে সাংবাদিকদের তিনি এমন আভাস দেন। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবেন তারা। 11 দল দ্রুতই একত্রে বসে সিদ্ধান্তগুলো নেবে বলেও জানান তিনি। আমরা চেয়েছিলাম আন্তরিকভাবে এখানেই হাউজের ভিতরেই তার সমাধান হোক। হাউজের ভিতরে সমাধান হলে জনগণ আনন্দিত হতো। গতদিন আমরা অনুরোধ করেছিলাম যে আমিও বললাম, আপনিও বললেন, আমরা বললাম, আপনারা বললেন, এখন আমরা আলাদা হয়ে গেলাম কেন? আসেন আমরা জনগণের চূড়ান্ত রায়টাকে আমরা সম্মান করি, তাহলে এই মহান সংসদ আরও বেশি সম্মানিত হবে। আপনারা শুনেছেন আমার এই আহ্বান, কিন্তু না, এই আহ্বানের প্রতি তারা সম্মান প্রদর্শন করেননি, তারা ব্যর্থ হয়েছে। এখন যেহেতু হাউজের ভিতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেইভাবে সম্মানিত এবং গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই, আবার আমাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে। যেই জনগণ আমাদেরকে এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ। এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। এই ক্ষেত্রে অতীতে দেশ এবং জনগণের স্বার্থে আমরা দেশবাসীকে পেয়েছি, দেখেছি,
এবারও আমরা গভীরভাবে আশা রাখি দেশবাসী আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন দাম ঘোষণা করা হবে আজ। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে এলপিজির পাশাপাশি অটো গ্যাসের দামও ঘোষণা করা হবে। এর আগে গত ২রা মার্চ সর্বশেষ মার্চ মাসের জন্য সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। এছাড়া ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল। রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। তবে আজ আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সেই সঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২১ ডিগ্রি সেলসিয়াস। বাংলা সালের হিসেবে এখন চৈত্র মাসের মাঝামাঝি। এ সময় সাধারণত কাঠফাটা রোদের আবহ থাকে, কিন্তু পঞ্চগড়ে চৈত্রের আকাশ আকস্মিক ঘন কুয়াশায় ঢেকে আছে। বৃহস্পতিবার ভোরের দিকে এমন দৃশ্য দেখা গেছে পঞ্চগড়ে। সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকেছিল গোটা এলাকা। প্রকৃতির এমন পরিবর্তিত রূপকে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন পরিবেশ বিষয়ক অভিজ্ঞ জনেরা। তবে আবহাওয়া অফিস বলছে, বায়ুমণ্ডলে আর্দ্রতা বৃদ্ধি এবং দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়ায় জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে এমন কুয়াশা পড়ছে। বাংলা বর্ষপঞ্জিকার ষড়ঋতুর গণনায় এখন গ্রীষ্মের তাপমাত্রা বৃদ্ধির কথা। তবে এবার এখনো গরম আবহাওয়া শুরুই হয়নি। কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি নামছে। বৃষ্টি না থাকলেও মেঘলা আকাশের সঙ্গে হালকা শীতের রেশ যেন রয়েই গেছে। তবে বৃহস্পতিবার ভোরে আকস্মিক ঘন কুয়াশায় বেশ কৌতূহলী স্থানীয়রা। সকাল ৮টা পর্যন্ত তেঁতুলিয়া সহ জেলার বিভিন্ন এলাকায় কুয়াশা দেখা গেছে। ঘন কুয়াশায় ঢেকেছিল রাস্তাঘাট, মাঠ, ফসলি জমি ও গাছপালা। কৃষি জমির ঘাসের ডগায় দেখা গেছে বিন্দু বিন্দু শিশির কণা। তেল সংকটের গুঞ্জনে চুয়াডাঙ্গা জুড়ে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহকেরা। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। ইতোমধ্যে ২০,০০০ কার্ড বিতরণ করা হয়েছে। এতে কতটা কমবে ভোগান্তি, সেটি এখন বড় প্রশ্ন। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। তেল সংকটের আশঙ্কায় চুয়াডাঙ্গার ২২টি পেট্রোল পাম্পে গত কয়েকদিন ধরেই দেখা যায় দীর্ঘ লাইন। মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি, সবখানেই এক চিত্র। পরিস্থিতি সামাল দিতে ৩০শে মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয় ফুয়েল কার্ড বিতরণ। তবে অতিরিক্ত ভিড়ের কারণে পরদিন থেকে কার্যক্রম ছড়িয়ে দেওয়া হয় ৪টি উপজেলা পরিষদে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহ করছেন গ্রাহকেরা। কার্ড হাতে পেয়ে অনেকের মুখেই স্বস্তির ছাপ। লাইনের মাধ্যমে সুন্দরভাবে আমরা কার্ড পেয়েছি, আর এর জন্য অনেক কাগজপত্র লাগে না। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের আইডি কার্ড এবং এনআইডি কার্ড আর কি ড্রাইভিং লাইসেন্স, এই ৩টার ফটোকপি আর পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, এর মাধ্যমে এই যে আমি হাতে কার্ড পেয়েছি। আমাদের চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্দেশনায় আমাদের চুয়াডাঙ্গাবাসীকে উনি আহ্বান করছেন যে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ করবেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ফুয়েল কার্ডে সংগ্রহ করতে পেরেছি এবং এর জন্য খুবই আনন্দিত। জেলা প্রশাসন জানায়, ২ দিনেই ২০,০০০-এর বেশি আবেদন জমা পড়ে এবং একই সংখ্যক কার্ড বিতরণ করা হয়েছে। মোট ৩৫,০০০ কার্ড ছাপানো হয়েছে। মোটামুটি প্রথম অবস্থায় একটু সংকট ছিল, কার্ড ছিল না,
কার্ড অনেকটা টানাটানি করে, মানে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে আসছে। প্রথম অবস্থায় একটু সমস্যা ছিল, কিন্তু এখন বর্তমানে সমস্যা নেই, সুন্দরভাবে কার্ড ডিস্ট্রিবিউশন করছে। সেই লক্ষ্যে আমি আমার কার্ডটা পেয়েছি। 1 এপ্রিল থেকে এই ফুয়েল কার্ডের মাধ্যমে জেলার সব পেট্রোল পাম্পে তেল বিতরণ কার্যক্রম চালু হয়েছে। এতে নির্ধারিত গ্রাহকেরাই তেল নিতে পারবেন বলে জানিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের দাবি, সব যানবাহন মালিককে এই ব্যবস্থার আওতায় আনতে সময়সীমা আরও 2 দিন বাড়ানো হয়েছে। তবে প্রশ্ন রয়ে গেছে, কার্ড পেলেও কি পাম্পের সামনে দীর্ঘ লাইনের ভোগান্তি কমবে, নাকি নতুন এই ব্যবস্থাই হয়ে উঠবে আরেক চ্যালেঞ্জ? সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। পাম্পে তেল সংগ্রহ করতে গেলে পূরণ করতে হচ্ছে একটি বিশেষ অ্যাপের ফরম্যাট, যেখানে রয়েছে পাম্পের নাম, গাড়ির রেজিস্ট্রেশন, জ্বালানির ধরন আর পরিমাণ। এতে দিনে শুধু একবার জেলার একটি পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারছেন বাইকাররা। দ্বিতীয়বার তেল নিতে গেলে অ্যাপে দিচ্ছে বিশেষ বার্তা, ফলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহ করতে পারছেন না কেউ। অসাধু চক্রের কৃত্রিম মজুত ঠেকাতে এমন ভিন্নধর্মী ব্যবস্থা গ্রহণ করেছে শরীয়তপুরের জেলা প্রশাসন। ফিলিং স্টেশনের মালিক ও জেলা প্রশাসন সূত্র জানায়, শরীয়তপুর জেলায় মোট 6টি ফিলিং স্টেশন আছে। পাম্পগুলোতে প্রতিদিন 40,000 লিটার ডিজেল, 15,000 লিটার পেট্রোল ও 12,000 লিটার অকটেনের চাহিদা আছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধকে কেন্দ্র করে বাজারে তেলের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এতে বেশ কিছুদিন ধরে বিভিন্ন পেট্রোলিয়াম কোম্পানির ডিপো থেকে স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। আর এমন পরিস্থিতিতে কিছু অসাধু বাইক চালক বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে প্রয়োজনের তুলনায় অধিক তেল সংগ্রহ করে মজুত রাখছে। তাই তেল সংকট পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ এক পদ্ধতি হাতে নিয়েছে জেলা প্রশাসন, যেখানে পাম্প থেকে তেল সংগ্রহ করতে গেলে অ্যাপের মাধ্যমে পূরণ করতে হচ্ছে জ্বালানি তথ্য ফর্ম। আর স্বয়ংক্রিয়ভাবে এই তথ্য চলে যাচ্ছে জেলার প্রতিটি পেট্রোল পাম্পে। ফলে দিনে একবারের বেশি তেল নেওয়ার সুযোগ মিলছে না বাইকারদের। এতে পাম্প ঘুরে ঘুরে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করে মজুতের সুযোগ মিলছে না অসাধু চক্রের। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাইকাররা। তারা এমন ব্যবস্থা সচল রাখার আহ্বান জানান। এটা খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে, যাতে তেল সিন্ডিকেটটা বন্ধ হয় আর কি। যেমন যার প্রয়োজন নাই সেও 10-20 লিটার করে নিয়ে রাখে, বারবার ঘুরে ঘুরে নিয়ে যায়। তো এই জন্য হচ্ছে এটা খুব ভালো একটা উদ্যোগ, যে একবারে বেশি নিতে পারবে না। এটা খুবই ভালো হয়েছে আমার মধ্যে। জেলা প্রশাসকের যে উদ্যোগটা অ্যাপসের মাধ্যমে যে একটা লোক প্রতিদিন একবার তেল নিতে পারবে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। কারণ প্রতিটা মানুষ প্রতিদিন যদি একবার তার প্রয়োজন মতো তেল নিতে পারে, তাহলে সে সারাদিন চলতে পারে। এই জায়গায় পেট্রোল নিলে পেট্রোলের অপশন আছে, অকটেনের অপশন আছে। আর বাইকারের ওই যে প্লেট নাম্বারটা, ওটা দিলেই এই জায়গায় যদি একাধিকবার নিতে চায় তাহলে এই জায়গায় শো করে। তো এটা করার উদ্দেশ্য হলো যে আমরা শুনতে পাচ্ছি যে এরকম যে কোনো গাড়ি যখন তেল একবার সে নিচ্ছে, দেখা যাচ্ছে যে সে তেলটা নিয়ে, মানে এরকম আমরা কিন্তু এখনও হাতে নাতে ধরিনি, আমরা শুনতে পাচ্ছি যে উনি নেওয়ার পর দেখা যায় আরেকটা পাম্পে গিয়ে নিচ্ছে। তো ওনার মজুদ কিন্তু বাড়ছে, বাট আমার টোটাল মজুদ কিন্তু আমার কমছে। তখন আমার আরেকজন লিগ্যাল গ্রাহক কিন্তু তেলটা পাচ্ছে না। তো সংকটটা এভাবেও তৈরি হচ্ছে, বা উনি গিয়ে আবার অন্য কোথাও বিক্রি করছে কি না, সেটা একটা ফ্যাক্টর থাকে। তো আমরা যে গুগল ফর্মটা, আপনি হয়তো এই গুগল ফর্ম আপনাকেও পূরণ করা লাগতে পারে যখন তেলটা নেবেন আপনি। তো সেটার মধ্যে যখন আমি 4টা তথ্য এন্ট্রি দিব, তখন ধরেন আপনি একটা পেট্রোল পাম্প থেকে তেলটা নিলেন, নেওয়ার পরে 2 ঘন্টা বা এই দিনের মধ্যে অন্য কোনো পেট্রোল পাম্পে গেলেন তেল নেওয়ার জন্য, তখন অটো কিন্তু ফর্মটা বলে দিবে যে এই গাড়িটা ওই পাম্প থেকে তেল নিয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের লক্ষ্য করে গেল শুক্রবার হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এই হামলায় 200 মার্কিন সেনা হতাহত হয়েছে বলে বুধবার সংবাদ প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। এতে 200 জন হতাহত হয়েছে, যাদের বেশিরভাগই যুদ্ধ বিমান চালক। এদিকে 29 মার্চ টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, প্রিন্স সুলতান ঘাঁটিতে একটি গুরুত্বপূর্ণ মার্কিন এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম AWACS বিমান বোয়িং E-3 গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইরানি হামলায় অন্তত 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন। পাশাপাশি কয়েকটি রিফুয়েলিং বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে এই বিমান উন্নত রাডার ব্যবহার করে শতাধিক কিলোমিটার দূরের বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং কমান্ডারদেরকে যুদ্ধক্ষেত্রের লাইভ চিত্র সরবরাহ করে। হামলার আগে যুক্তরাষ্ট্রের AWACS ফ্লিটের মাত্র 16টি বিমান কার্যকর অবস্থায় ছিল। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানে আরো কঠোর হামলা চালাবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে হোয়াইট হাউস থেকে ইরান যুদ্ধের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই হুমকি দেন তিনি। যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য ইরান যুদ্ধ প্রয়োজন ছিল বলে দাবি ট্রাম্পের, আর সেটির ব্যাখ্যা দিতেই তিনি এই ভাষণ দিচ্ছেন বলে জানান। ট্রাম্প বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহে ইরানের ওপর অত্যন্ত কঠোরভাবে আঘাত হানা হবে। তাদের পাথর যুগে ফিরে নিয়ে যাওয়া হবে যেখানে তাদের থাকার কথা। একই সঙ্গে তিনি দাবি করেন ইরানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, শাসন পরিবর্তন তাদের লক্ষ্য ছিল না, কিন্তু তাদের সব শীর্ষ নেতার মৃত্যুর কারণে বাস্তবে শাসন পরিবর্তন হয়ে গেছে। তারা সবাই মারা গেছেন। প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময় এলো যখন এর মঙ্গলবারই তিনি ইঙ্গিত দিয়েছিলেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আসন্ন জুন মাসে পর্দা উঠতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপের। বিশ্বমঞ্চে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে স্কটল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতি নেতৃত্বাধীন টাইগ্রেসদের এই মিশনে প্রতিপক্ষ হিসেবে থাকছে আয়োজক স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস। সম্প্রতি এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টটি হবে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে, অর্থাৎ প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে খেলার সুযোগ পাবে। তবে এই সিরিজের আলাদা করে কোনো ফাইনাল ম্যাচ রাখা হয়নি। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে এডিনবার্গের ঐতিহ্যবাহী দ্য গ্র্যান্ড ক্লাব মাঠে। আগামী 28 মে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে সিরিজটি শুরু হবে। তবে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে 30 মে, যেখানে স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। পরের দিন 31 মে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে জ্যোতি নাহিদা মারুফারা। এরপর 2রা জুন আবারও স্কটল্যান্ডের বিপক্ষে এবং 4ঠা জুন সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 4ঠা জুনের ম্যাচ দিয়েই পর্দা নামবে এই প্রস্তুতি সিরিজের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ট্রাক লরির দখলে রাজধানীর মেয়র আনিসুল হক সড়ক। 100 ফুটের সড়কের 70 ফুট ট্রাকের দখলে চরম ভোগান্তিতে নগরবাসী। জ্বালানি সংকটের প্রভাব কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে আজ। জুলাই সনদ আদেশ ও সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়নের দাবি। আন্দোলনের আভাস জামায়াত আমিরের। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় 200 মার্কিন সেনা হতাহতের দাবি IRGC-র। এবং নারী টি-20 বিশ্বকাপের আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।